হুটহাট সব কিছু চেঞ্জ হয়ে গেল লাইফের, সব এভরিথিং। খাওয়া দাওয়া করছে না বলে ডিহাইড্রেশনে ওনার ঠোঁট কালো হয়ে গেছে। এখন যদি আমি ইমিডিয়েটলি ওনাকে স্যালাইন না দিই, আমিও আমাকে বাঁচাতে পারবো না। ইবনে সিনা বলেন, আমাদের ধানমন্ডির আশেপাশে যে কটা হসপিটাল প্রাইভেট ছিল কেউ ভর্তি রাখেনি। কেন? কারণ সবাই ভাবতেছে উনি মেন্টাল পেশেন্ট। তো ওনাকে তো নর্মাল হসপিটালে কেউ ভর্তি রাখেনি। তারপর আমরা ওখানে বাবর রোডেই একটা প্রাইভেট হসপিটাল ছিল, মানসিক হাসপাতাল, সেখানে আম্মুকে মানে নিয়ে যাই যে দেখেন এখন বাঁচাইতে হবে, আপনি স্যালাইন দেন যা দেন, অন্য হসপিটালে ভর্তি নিচ্ছে না। আম্মু এখানে 7 দিন ভর্তি থাকে এবং ওদের যে রুলস রেগুলেশন ছিল যে পেশেন্টের সাথে পেশেন্টের কোনো অ্যাটেন্ডেন্স অ্যালাউ না, কারণ ওইখানে ওনারা আল্লাহ জানে মানে এমনভাবে ট্রিট করে পেশেন্টের সাথে যেটা মানে অ্যাটেন্ডেন্সটা দিতে পারবে না। আমি সেখানে, আম্মু কোনো সেন্স নাই, আমি যে তার মেয়ে সে জানেও না, কিন্তু আম্মুকে যে নিয়ে যাচ্ছে টেনে, আম্মু আমার হাত এভাবে ধরে রাখছে, হাত ছাড়তেছে না, মানে সেটা রিয়েলাইজ করতেছে, বুঝতেছে যে কোথাও যাচ্ছে। তো পরে আমিও তো নাছোড়বান্দা, মানে আমি আসলে সত্যি কথা বলতে আমি আম্মুকে কখনো কোনো এরকম হার্ডশিপ ফেস করতে হবে এটা আমাদের ধারণার বাইরে। হুটহাট সব কিছু চেঞ্জ হয়ে গেল লাইফের, সব এভরিথিং। 7 দিন এখানে ভর্তি থাকার পর প্রতিনিয়ত ইনজেকশন পুশ করতেছে, স্যালাইন দিচ্ছে, খাওয়ানোর চেষ্টা করতেছে। কিছু কিছু ভালো মানুষ থাকে যে আপনার মারা যাওয়ার আগে খুব ভালো ভালো কথা বলে, ভালো মেমোরিগুলো দিয়ে যায় যাদেরকে রেখে যায়। তো আম্মুর সাথে যে এই 1 বছর এত অসুস্থতা, এত কিছু, আমাদেরকে চিনতে পারতেছে না, নিজেকে হার্ট করতেছে, খাচ্ছে না, ডাইপার চেঞ্জ করানো লাগতেছে, গোসল করানো লাগতেছে, সব কিছু আমরা করতেছি। উনি চিনতেছে, ওনার মধ্যে কোনো হাইপার টেনশন কাজ করতেছে না। জাস্ট ওই হসপিটাল থেকে নিয়ে আসলাম, আব্বুকে দেখে জড়াইয়া ধরলো, মানে এতদিন পর দেখছে। 6 মাস পর যখন আমার মা আমাকে চিনতেছে, এর চেয়ে খুশির আর কিছু নাই। তো আমরা আবার ফলো আপের জন্য ডাক্তারের কাছে যাই। তো ডাক্তারের সঙ্গে যাওয়ার জন্য আম্মু সবসময় মানতো যে হচ্ছে ম্যারিড মহিলাদের নাক ফুল থাকা লাগবে, চুড়ি পরা থাকা লাগবে, না তো এটা ভালো না। তো আম্মু তো চুড়ি খুঁজতেছে, তানি আমার চুড়ি কোথায়, আমাকে চুড়ি দিয়ে, হুইল চেয়ারে বসা, ডাক্তারের কাছে যাব। তো আমি বলছি আম্মু তোমার চুড়ি তো খুলে রাখছি, তুমি এরকম ব্যথা পাও এই জন্য খুলে রাখছি। ডাক্তার বলছে ওনার সামনে কোনো ধরনের কোনো জিনিসপত্র রাখবেন না, উনি যেহেতু হার্ট করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলছি আমি তোমাকে চুড়ি আইনে দিব না। তো আমাকে কবে কিনে দিবা? কিনে দিব, আমি কালকে চুড়ি কিনে দিব। আচ্ছা ঠিক আছে, তারা এখন কিছু একটা দাও। পরে আমাদের ব্রেসলেট খুলে আমাকে পরাইয়া দিছি। তখন আর ভিতরে যাইনি যে চুড়ি বের করব। এই কালকে যে আমার লাইফে আর কোনোদিন আসবে না, এটা তো ভাবি নাই। আমি জাস্ট পরের দিনই আমি একটা বিল পাইলাম আমার কাজের, ভালো অঙ্কের টাকা ছিল। আমার দুলাভাইকে নিয়ে বসুন্ধরা সিটিতে গেলাম, গোল্ডের দোকানে চুড়ি কেনার জন্য। এখন আম্মুর যে ফিজিক্যাল প্রবলেমগুলো হচ্ছিল, এটার জন্য আমরা আবার বাসায় ফিজিওথেরাপিস্ট অ্যাসাইন করি, যে ওনাকে কিভাবে হাত এরকম করা যাবে, পা ব্যায়াম করানো, মুখের ব্যায়াম করানো, এই জন্য ফিজিওথেরাপিস্ট হায়ার করি। ওটাও চলছিল ভালোই। তো হঠাৎ করেই কেবল গোল্ডের দোকানে ওই দিন কেমন যেন একটা অশান্তি লাগতেছিল। আমি কিন্তু এই টানা 1 বছর আম্মুকে বাসায় রেখেই কাজে গেছি, বের হয়েছি, বাট কখনো এরকম মানে এই ফিলিংসটা কখনো হয় নাই। কেমন যেন একটা মানে কি যেন নাই, এরকম একটা ফিল করতেছি। তা আমি বারবারই আমার দুলাভাইকে তাড়া দিচ্ছি, ভাই তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি নেন, কারণ আসলামই তো মাত্র, দাঁড়াও বাইকটা পার্ক করতে দাও। গোল্ডের দোকানে গেলাম, সাথে সাথে আপনার ফিজিওথেরাপিস্টের ফোন, আপু তাড়াতাড়ি আসো, আম্মু কেমন যেন করতেছে। আমার তো একদম মানে মনে এমন একটা মানে চিপ মারছে, আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। ওইখানে রেখেই আর কোনো কিছু নেওয়ারই নেই, তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব বাসায় আসতে আসতে আমি আমার ডাক্তার চাচাকে ফোন দিই, আমার 8 নম্বর চাচাও ডাক্তার সার্জারির, ওনাকে ফোন দিই যে কাকা এরকম আম্মু নাকি কোনো রিয়্যাক্ট করতেছে না।